প্রায় বছর 10 আগে। আমরা দুজনেই তখন স্কটিশ চার্চ কলেজে পড়ি। শুরুর দিকে তেমন আলাপ ছিল না। আমি পড়তাম পল সায়েন্স আর সে ছিল ফিলোসফির ছাত্র। একদিন ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে আছি, পাশের টেবিলের কিছু ছেঁড়া ছেঁড়া কথাবার্তা না চাইতেই ভেসে এলো। আরে তুই বিশ্বাস করছিস না কেন বলতো? একটা গোটা গ্রামের লোক সেদিকে রাত্রিবেলা পা মারায় না, এর তো একটা নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? অন্ধবিশ্বাস আছে, কুসংস্কার আছে, অশিক্ষার আড়ালে মানুষের অসহায়তার উপর ভর করে কিছু গুজব আর রটনা আছে। আরে ধুর, তোর না খালি জ্ঞান আর জ্ঞান। তুই একটা কাজ করতো, তুই আমার সাথে একদিন আমার মাসিদের গ্রামে চল, ওখানকার লোকের মুখে নিজে শুনে নিবি। ব্যাপারটা আর অগ্রাহ্য করতে পারলাম না। পাশের টেবিলের দিকে তাকিয়ে দেখলাম আমার ক্লাসের পলাশের সাথে একটা ছেলের তুমুল তর্ক বেঁধে গেছে। উঠে গিয়ে বললাম, ব্যাপারটা কি রে? পলাশ বলল, আরে বস বস, এই হচ্ছে তারাপদ। ওর বক্তব্য যে ভূত প্রেত বলে নাকি কিছুই নেই। আরে এত লোকে বিশ্বাস করে কি এমনি এমনি নাকি? আর আমার নিজের মাসিদের গ্রামের ঘটনা ওকে বলছি যে এখন ওখানকার লোকে সব মানে, তাও বেটা তর্ক করেই যাচ্ছে। নিজের পরিচয় দিয়ে বললাম, ভূত টুত মানার প্রয়োজন সেরকম ভাবে দেখি না, কিন্তু তাই বলে পরীক্ষার সময় ভগবানকে একেবারে অগ্রাহ্য করা যায় না। হঠাৎ তারাপদ বেঞ্চের উপর একটা বাড়ি মেরে বলল, তোরা দুটোই নিরেট গর্ত, যাও যাও কলেজ ছেড়ে দাও, তারপর কোনো অছপাড়াকার টোলে ভর্তি হয়ে এই কনাকিয়া পড়ো। তাহলে হয়ে যাক, ও যখন বলছে তোকে নিয়ে যাবে, যা গিয়ে তুই দেখে আয় না। প্রত্যক্ষ অভিজ্ঞতা হলে হয়তো তোর ভুলটাও ভেঙে যাবে। আমি একটু উস্কে দিলাম তারাপদকে। টোপে পা দিল সে। একটু চটে গিয়ে বলল, ঠিক আছে, আসছে শুক্রবার 21শে ডিসেম্বর আমি যাব পলাশের সাথে। কিরে, নিয়ে যাবি তো? হ্যাঁ, সে না হয় নিয়ে যাবে, তবে ভাই একটা কথা, কিন্তু আমি কিন্তু ওই মাসির বাড়ি অব্দি, ওখানে গিয়ে চকু কর্ণের বিবাদ ভঞ্জন করার কাজ কিন্তু তোর ভাই। বড় জোর ওই সকালে ঘাট থেকে তোকে ঘুরিয়ে আনতে পারি, রাত্রে কিন্তু আমাকে নিয়ে কোনো রকম টানাটানি চলবে না বলে দিলাম। আর আর খালি আমি কেন, অচিন্তও তো যাবে আমাদের সাথে। কিরে, যাবি তো নাকি? এই কথা শুনেই আমি আঁতকে উঠলাম। এই সবে আমি নেই। কোন রকমে সামলানোর জন্য বললাম, আরে আমি তো চলেই যেতাম, কিন্তু আমি তখন বহরমপুরে দিদির বাড়ি যাব। সে যাই হোক, এই শর্তে তারাপদ রাজি। ঠিক হলো, আসছে শুক্রবার ওরা দুজন কর্ণডাঙ্গা যাবে। পলাশের মাসিদের ফোন নেই, অতএব উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না আমার। কলেজের প্রথম দিন গিয়েই তারাপদকে চেপে ধরলাম। কিরে, কি হলো বল? সে কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল কেবল। খানিকক্ষণ পর বলল, কথা আছে, এখন সব বলা যাবে না। ছুটির পর বাইরে চায়ের দোকানের সামনে এসে দাঁড়াস। সন্ধে তখন 6টা। কলেজের বাইরে চায়ের দোকানে বসে আছি আমি আর তারাপদ। এক হাতে চায়ের ভাঁড় আর অন্য হাতে সিগারেট নিয়ে সে গল্প শুরু করল। সেদিনকে কর্ণডাঙ্গা পৌঁছাতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। জায়গাটা পুরো অচপাড়া গাঁ। পলাশ আমাদের যাওয়ার কথাটা যে আগে থেকে ওর মাসিদের জানিয়ে রাখবে তার কোনো উপায় ছিল না। কোনোভাবে আগে ভাগে জানতে পারলে ওদের বাড়ির ভ্যানটা স্টেশন থেকে আমাদেরকে নিয়ে আসতে পারত। ট্রেন থেকে যখন নামলাম তখন সূর্যের আলো দ্রুত কমে আসছে। স্টেশন থেকে নেমেই দেখলাম চারিদিকে খোলা প্রান্তর ধুধু করছে, কেউ কোথাও নেই। তার মাঝে একটা মেঠো রাস্তা নিজের মতো এঁকে বেঁকে চলে গেছে। আমি এমন অদ্ভুতুরে জায়গা কোনোদিনও দেখিনি। কেউ কোথাও নেই। এরম জায়গায় কে স্টেশন বানিয়েছে
আর কেনই বা বানিয়েছে? আমি পলাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে এবার? পলাশ ট্রেনে কেনা এক ঠোঙা ডাল মুখ চেবাতে চেবাতে বলল, চপ তো হাঁটা লাগাই, আর তো কোনো উপায় দেখছি না। অগত্যা যেতে যেতে পলাশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিরম জায়গা? চারিদিকে ফাঁকা মাঠ, এমন জায়গায়? এমন জায়গায় স্টেশন কেন নেই বলতো? আমিও ঠিক জানি না, কিন্তু জানিস ছোটবেলায় যখন আসতাম তখন ওই মাসিদের বাড়ি থেকে গরুর গাড়ি পাঠিয়ে দিত। তখন গরুর গাড়ি ছিল, দুলতে দুলতে গরুর গাড়ি চেপে এই নির্জন প্রান্তর পার করার একটা আলাদাই মজা ছিল তখন। তোর ওই গাড়ির খোল থেকে বেরিয়ে আমি বসে পড়তাম একদম গাড়োয়ানের পাশে। সে কত গল্প করতো, তোর ভূতের গল্প, তারপর গ্রামের গল্প। জানিস এই এই 1.5 ঘন্টার পথ পার করার জন্য আমি একবারে সারা বছর মুখিয়ে থাকতাম। এক মিনিট 1.5 ঘন্টা মানে কি? 1.5 ঘন্টা মানে কি? হ্যাঁ, হ্যাঁ, ওই গরুর গাড়িতে 1.5 ঘন্টা লাগতো। এখন বাজে এই বিকেল 4টে মতো, মানে আমরা ওই ধর ওই সন্ধ্যে 7টার মধ্যে মোটামুটি পৌঁছে যাব। আরে অন্ধকার হয়ে যাবে তো। তাতে কি হলো, আমরা তো দুজনে আছি, আর তুই তো ভাই বীর পালোয়ান। হ্যাঁ, তোর আবার ভয় কিসের? দাওয়াতে হাত পা ধুয়ে বসলাম ঘরে এসে। মাসিমা খাবার আনলেন, মেসোমশাই তখন বাড়িতে। পলাশ মেসোমশাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। খানিক এই ওই কি করো, কোথায় থাকো, এইসব হওয়ার পর মেসোমশাই বললেন, হ্যাঁ রে পলাশ, কাল সকালে ওরে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখাস না। মালতীদের আম বাগান, তারপরে নদীর পাড়ে আমাদের নৌকা ঘাটে নিয়ে যাস, বুঝলি? হ্যাঁ মেশো, ওই কাল সকালেই সব ঘুরে দেখবো। আজকেই একটু এখানে আশেপাশে ঘোরাঘুরি করি আর কি। ওই না হয় ওই নরেন মুদির দোকান থেকে একবার ঘুরে আসবো। আমি পলাশের দিকে তাকিয়ে তাকে ইঙ্গিতে ওই প্রসঙ্গটা পারতে বললাম। আচ্ছা মেশো, বলছি যে ওই তোমাদের ওই ওই চরপাড়ের ঘাটটা এখান থেকে মোটামুটি কত দূর হবে? অমনি মেসোমশাইয়ের মুখে ভ্রুকুটি। কেন আবার হঠাৎ ওই জায়গার কথা? পলাশ একটু কাঁচুমাচু হয়ে গেল, কিন্তু ও একটু সামলে নিয়ে পুরো ঘটনাটা ওদেরকে বলে দিল। ব্যাস, আর দেখে কে, মাসিমা তো প্রায় কেঁদেই ফেললেন। মেসোমশাইও আমাকে বারবার যেতে বারণ করলেন, কিন্তু আমি তো যাবই, আমাকে তো যেতেই হবে। শেষে অনেক কাঠখড় পোড়ানোর পর তাদেরকে পরাস্ত করা গেল। পরদিন ভোরবেলা আমি আর পলাশ দুটো কম্বল জড়িয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের লোকেরা সকালবেলায় উঠে পড়ে। হাঁটতে হাঁটতে দেখলাম বাড়ির বউরা উঠোন ঝাড় দিচ্ছে, বুড়ো বুড়িরা হাতে লাঠি নিয়ে ফুল পাড়তে বেরিয়েছে। কয়েকজনে শীতেও নিমের দাঁতন আর গামছা নিয়ে নৌকার ঘাটের দিকে যাচ্ছে, বোধহয় স্নান করবে। আমরা ওখানে গিয়ে পড়লাম। নৌকা ঘাট এই গ্রামের প্রাণকেন্দ্র। ও, বলতে ভুলে গেছিলাম, আগের দিন আমরা স্টেশনে নেমে ওপার থেকে নৌকা নিয়ে এই ঘাটেই এসে নেমেছিলাম। ঘাটের কাছেই একটা ছোট্ট কালী মন্দির আছে। পলাশ বলল গ্রামের বাজার রোজ এইখানেই বসে। নদীর পাড়ে একটা বাঁশের জেটি মতো বানানো, আর তার পাশে 5-6টা নৌকা বাঁধা রয়েছে। তখনও সকাল হয়নি। নদীর ওপারে পূবের আকাশে সবে রং ধরেছে। আমি আর পলাশ একটা চায়ের দোকানের পাশে ফাঁকা বেঞ্চিতে গিয়ে বসলাম। দোকান এখনো বন্ধ। একে একে লোক আসছে স্নান করতে। একজন দুজন করে বাজারওয়ালারা সাইকেল ভ্যান করে শাক সবজি নিয়ে এসে তাদের দোকানপাট খুলে বসছে। একটা ডিঙি নৌকা এসে ঘাটে লাগলো। জেলেরা মাছ ধরে এনেছে, এবার বোধহয় বাজারে বেচবে। কি সুন্দরভাবে এক প্রত্যন্ত গ্রামে একটা নতুন দিন শুরু হচ্ছে। এসব আমাদের গল্পের পরিপ্রেক্ষিতে অবান্তর হলেও এগুলো বলার একটা বিশেষ কারণ আছে। একটু পরে চায়ের দোকানটা খুলে গেল। দুটো গরম চা নিয়ে আমি আর পলাশ দুটো তামাক ধরালাম। আমি বললাম, এ কি সুন্দর পরিবেশটা রে, কি শান্তি। লোকজন নিজেদের কাজ করছে, কোনো তাড়া নেই, কোনো ভয় নেই।
অথচ এই গ্রামের লোকেরাই নাকি রাত্রে সন্ত্রস্ত হয়ে গ্রামের এদিকে নাকি পা মারায় না। ব্যাপারটা অদ্ভুত না? আরে এখন তো সকালবেলা, এখন তো আর ভয়ের কোনো কারণ নেই রে বাবা। আর আর এই জায়গাতে রাত্রের দিকেও কিছু হয় না, দোকানপাট তো মোটামুটি তোর রাত অবধি খোলা থাকে। সমস্যাটা আসলে অন্য একটা জায়গা নিয়ে, আর সেটা ঠিক তোর এই গ্রামের ভেতরে নয়। গ্রামের প্রান্ত ছাড়িয়ে প্রায় প্রায় 4 কিলোমিটার গেলে পরে হচ্ছে চরপাড়ের ঘাট। সেই ঘাটের কাছে আছে গ্রামের শ্মশান। কেউ মারা গেলে এই 4 কিলোমিটার পথ হেঁটে গ্রামের লোকেদের ওইখানে সৎকার করতে যেতে হয়, বুঝলি? কিন্তু কিন্তু এই গোটা ব্যাপারটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, যেটা চট করে কিন্তু অন্য জায়গায় তুই দেখতে পাবি না। এখন এখন তোকে আমি কিছু বলছি না, একটু পরে হয়তো ওখানে গিয়ে নিজেই বুঝতে পারবি। আরো খানিকক্ষণ আমরা বসে রইলাম। রোদ উঠল। শীতকালের রোদ গায়ে পড়লেও বেশ আরাম লাগে। তার সাথে নদীর পাড়ে ফুরফুরে হালকা হাওয়া। আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়তে থাকলো। স্নান করে লোকে মন্দিরে পুজো দিচ্ছে, কেউ বা বাজার করছে, আবার কেউ কেউ কলকাতার জন্য এসে ঘাটে দাঁড়িয়েছে। প্রায় 8টা নাগাদ ওপারে যাওয়ার প্রথম নৌকা ছেড়ে দিল। পলাশ বলল, চল এবার এবার হাঁটা শুরু করি, নইলে আবার বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এই এত দূর যাব, একটু খেয়ে দিয়ে বেরোলে হয় না? হ্যাঁ, এই তো এই মন্দিরের পাশেই দারুণ কচুরি বানায়, আর 5টা মিনিট বসে তারপর না হয় খেয়ে দিয়ে রওনা দেবো। 15-20 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের এক প্রান্তে এসে পড়লাম। এই দিকটায় কিছু বাগদি আর দুলেদের ঘর। পলাশ গ্রাম থেকে বেরিয়ে যাওয়া রাস্তাটা দেখিয়ে বলল, এই রাস্তা ধরে প্রায় মোটামুটি ধর ওই 4 কিলোমিটার গেলে তোর ওই সুনচরের শ্মশান পড়বে, বুঝলি? মাটির রাস্তা ধরে আমরা দুজনে এগিয়ে গেলাম। একধারে কিছু ধান ক্ষেত, তারপর বিস্তৃত প্রান্তর, আর একপাশে ঘন আগাছার জঙ্গল। তার ভেতরে মাঝে মধ্যে কিছু বট অশ্বত্থ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই গাছগাছালির ওপাশের রাস্তার সমান্তরাল ভাবে নদী বয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এলাম যেখানে চারিদিকে কোনো জনবসতি নেই। এই সময় আকাশের অবস্থা একেবারে পাল্টে গেল। সকালের ঝকঝকে রোদ সরিয়ে কোথা থেকে সব কালো মেঘ এসে পুরো পৃথিবীর উপর চেপে বসলো। তাতে অবশ্য আমাদের কোনো অসুবিধা হলো না, আর আপাতত বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা দেখলাম না। খালি সকালের ফুরফুরে হাওয়ার বদলে এখন যেই হাওয়াটা বইতে শুরু করলো, তা যেন শুলের মতো গায়ে বিঁধছে। মাটির রাস্তা ছেড়ে আমরা একটা হাঁটা পথ নিলাম। পথের দুপাশে বুক অব্দি ঘন আগাছা। প্রায় 1-2 মিনিট হাঁটার পর আমরা এসে পড়লাম একটা খোলা জায়গায়। সামনে নদীর পাড়। সকালের দৃশ্যের সঙ্গে এই জায়গার পরিবেশের লেশ মাত্র মিল নেই। একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না। যেন ঝোপঝাড় পেরিয়ে আমরা সম্পূর্ণ অন্য জগতে চলে যাচ্ছি। ঘাটে দুটো জীর্ণ নৌকা বাঁধা রয়েছে। বড় নয়, খুব বেশি হলে 4 থেকে 5 জন একটাতে বসতে পারে। পলাশ বলল, এই হচ্ছে চরপাড়ের ঘাট। বিশেষত্বটা কিছু বুঝতে পারলি? কি ব্যাপার বলতো? মরা পোড়ানো হয় বললি, অথচ ঘাটে তো সেরকম কিছুই চিহ্ন পাওয়া যাচ্ছে না। পলাশ নদীর দিকে তাকিয়ে বলল, ওই যে ওইদিকে দেখ। আমি নদীর দিকে তাকিয়ে দেখলাম নদীর মাঝখানে একটা বিশাল বড় চর পড়ে আছে। বালির রংটা কেমন ফ্যাকাশে, একটু কালচে কালচে। চরের উপরে আকাশে গোল করে ঘুরছে একদল শুকুর। কয়েকটা মাঝে মধ্যে নেমে এসে সেই চরের উপর বসছে, বারবার মাটিতে ঠোকরাচ্ছে। বললাম, তার মানে? ওই হচ্ছে সুনচরের শ্মশান। এই দুটো নৌকা করে শ্মশান যাত্রীরা তাদের মৃতদেহ নিয়ে ওই চরে যায়, তারপর ওইখানেই দাহ করে। তুই ভালো করে দেখ, বুঝতে পারবি ব্যাপারটা। লক্ষ্য করলাম সেখানে কিছু ক্ষুদ্র কালো কালো জিনিসপত্র। ভালো করে দেখে বুঝতে পারলাম সেগুলো আধপোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর, এই যা সাধারণত একটা শ্মশানে যা দেখা যায়। ব্যাপারটা কি একটু খুলে বলবি? দেখ, ব্যাপারটা হচ্ছে যে এই ঘাটে দুটো নৌকা সবসময় বাঁধা থাকে।
শ্মশান যাত্রীরা ঘাটে এসে নৌকা করে ওই চরে মৃতদেহ নিয়ে যায়। আর তোর ওই গ্রাম থেকে বেরোনোর সময় পথে দুজন মাঝিকে ডেকে নেওয়া হয়। ওরাই পিঠে করে কাঠ বোঝাই করে আনে। ওরাই হচ্ছে আমাদের এই শ্মশানের ডোম। ওইখানেই তারপর তোর সব কাজকর্ম করা হয়। তারপর তারা ফিরে আসে। এই পুরো কাজটা কেবলমাত্র দিনের বেলাতেই করা হয়। সন্ধ্যা হয়ে গেলে কেউ আর এদিকে আসে না। রাতের বেলার দিকে যদি কেউ মারা যায় তাহলেও পরের দিন সকাল অবধি অপেক্ষা করা হয়। না, সত্যি জায়গাটাতে এসে কেমন গা ছমছম করছে। পলাশ অমনি সুযোগ বুঝেই বলে উঠল, এই তো এখন সব দেখে নিলি তুই। তাহলে 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 রাতে আর আসতে হবে না, কি বল? না রে, রাত্রে আসবই, যাই হয়ে যাক। আরে ভাই ছাড় না, কিছু প্রমাণ করার দরকার নেই। আর আর তোর ওইসব আমরা প্রমাণ করি বা কি করবো বলতো? ধর আমাদের দুজনের দ্বন্দ্ব না হয় ধর মিটে যাবে, কিন্তু বাকিরা তো তাই বলে বিশ্বাস করবে না। লোকে যা বিশ্বাস করে আসছে এতদিন তাই করবে, আর করুকই না। তুই চল, রাত্রিবেলা এখানে আসার আর কোনো দরকার নেই। তুই থাম। আচ্ছা, রাত্রে যে তুই এখানে আসবি তার প্রমাণটা কি? তুই আসলেও তো আমি বিশ্বাস নাও করতে পারি। হ্যাঁ, ঠিক কথা। দাঁড়া দেখছি। আমার পকেটে সবসময় একটা পুরনো মার্কিন খুঁড় থাকে। অনেক বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ আমেরিকা থেকে ওটা নিয়ে এসেছিল। জিনিসটা বেশ দেখতে, আমার কোনো কাজে লাগে না, কিন্তু আমি সবসময় নিজের কাছে রাখি ওটা। খুঁড়টা বার করে বললাম, এই যে এটাকে ইটের তলায় রাখলাম, রাত্রেবেলা এসে নিয়ে যাব, তাহলে প্রমাণ পাবি তো? পলাশ কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নাড়াতে নাড়াতে বলল, না ভাই, এইটুকুতে হবে না। তুই যদি ধর ওই হুড়মুড় করে এসে খালি ওটা তুলে নিয়ে চলে যাস, আর ওইটুকু সময়ের মধ্যে যদি কিছুই না হয় তখন তখন তোমার মাথা খাবি তুই। তোকে আমি 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 বলে দিচ্ছি, তোকে অন্তত এখানে মিনিমাম 5 থেকে 10 মিনিট থাকতেই হবে। আচ্ছা আচ্ছা তাই হবে, কিন্তু কি করব সেটা তো বল। আচ্ছা, তুই তুই এক কাজ কর। তুই আজ রাত্রে আমার বাড়ি থেকে একটা ঘট নিয়ে আসবি, আর এখানে এসে নদী থেকে ঘটে জল ভরবি। তারপর ওই খুঁটটা ওটার মধ্যে ভরে যদি তুই বাড়ি নিয়ে আসিস তাহলে আমি মানবো যে তুই সবকিছু নির্বিঘ্নে করেছিস আর তুই এখানে এসেওছিস। আর আর সাবধানে ঘরটা নিয়ে বাড়ি ফিরবি, যাতে বেশি জল না পড়ে। আমি যেন দেখি যে কানায় কানায় জল ভরা আছে। বুঝতে পারলাম এই কথাটাও কেন বলল, যাতে আমাকে খুব সাবধানে কাজগুলো করতে হয়, আর আমি হুড়মুড় করে এক দৌড়ে বাড়ি না ফিরে আসতে পারি। আমি ওর শর্তে রাজি হয়ে গেলাম। এই বেটা সহজে মানবে না। ঠিক আছে, আসতে যখন হবেই 10 মিনিট এখানে সময় কাটাতে কোনো অসুবিধা নেই আমার। ফিরে চললাম বাড়ির দিকে। যেতে যেতে কেউ বিশেষ কথা বললাম না। সন্ধ্যাবেলায় মেসমশাই বললেন, এই গ্রামে সাধারণত বামন কায়েতের বাস করে। বেশিরভাগই কায়স্থ, আর কিছু ঘর ব্রাহ্মণ আছে ব্যানার্জি পাড়ার দিকটায়। গ্রামের এই দিকের প্রান্তে কিছু বাঘ দিদুলেরাও থাকে। সবাই মৃতদেহ পোড়ানোর জন্য ছড়পাড়ের ঘাটে যায়, কিন্তু গরিব লোক তো এখানে কম নাই। ওরা আর কাঠ কিনে দাহ করতে পারে না। কাঠ কেনার সামর্থ্য কোথা থেকে থাকবে? নুন আনতে পান্তা ফুরোয়। ওরা মৃতদেহ নিয়ে ঝড়ের ওপর গিয়ে খালি মুখাগ্নিটা করে ওখানে নরম পুলি মাটি খুঁড়ে দেহ পুঁতে দেয়। ও বাবা! একটা সমস্যা হয়, মাঝে মধ্যে নদীতে যখন ভরা কোটাল আসে তখন মাটি ধুয়ে গিয়ে কিছু গলা পচা মৃতদেহ বেরিয়ে পড়ে। তখন সেখানে মেলা শকুনের উৎপাত হয়। শিয়াল তো আর নদী টপকে যেতে পারে না। ওই থেকেই জায়গাটার নাম শকুন চড়ার শ্মশান। তখন রাত 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে সবে উঠেছি। মেসমশাই বললেন, যাচ্ছ যখন সাবধানে যাও বাবা। কিছু বিপদের আঁচ পাওয়া মাত্রই সোজা ছুটে বাড়ি চলে আসবে, কেমন? মাসিমা ঠাকুরের সিংহাসনের সামনে বসে আছেন এবং বিড় করে কি কি সব মন্ত্র আওড়াচ্ছেন। আমি তাকে বললাম, কি ব্যাপার মাসিমা, আপনি কি রোজই এত রাত্রি পুজো করেন? না বাবা, আজ তুই না ফেরা অবধি আমি আসন ছেড়ে উঠব না। সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। 10:30টার সময় আমি হাতে একটা ঘট নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেশ ঠান্ডা, রাস্তাঘাটে বিশেষ লোকজন নেই। কর্ণডাঙ্গায় বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ থাকলেও
রাস্তাঘাটে কোনো আলো নেই। আকাশে এখনো মেঘ করে আছে। মাঝে মধ্যে পূর্ণিমা চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি মারছে, তাই অন্ধকারে বিশেষ অসুবিধা হচ্ছিল না। তাও একটা টর্চ নিয়ে বেরোলে ভালো হতো। হাঁটতে হাঁটতে গ্রামের প্রান্তে চলে এসেছি। দেখি একটা কুঁড়ে ঘরের পাশে দুটো লোক মাটিতে আগুন জ্বালিয়ে বসে আছে। আমাকে দেখে তারা জোরে হাঁক দিল। তুমি কেডা? আমি এখানে ঘুরতে এসেছি। তা এই এত রাত্রিরে কোথায় ঘুরবা? এখানে বেশি ঘোরাঘুরি করার দরকার নাই, বাড়ি ফিরে যাও গিয়া, কাল সকালে আবার ঘুরোক্ষণ। তাদের কথায় বিশেষ কান না দিয়ে আমি গ্রামের বাইরে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরেই এগোতে লাগলাম। তারা একেবারে চেঁচিয়ে উঠল। আরে ওই দিক মানে কোথায় যাচ্ছ? ওইদিকে যাওয়া বারণ। আরে তুমি কাদের বাড়িতে উঠেছ হেসক না, তারা কিছু বলেনি তোমায়? উত্তর না দিয়ে আমি এগিয়ে গেলাম নির্জন রাস্তা ধরে। তারা তীব্র প্রতিবাদ করলেও ওই ছোট্ট আগুনের থেকে নির্গত আলোর গণ্ডির বাইরে বেরোল না। রাত্রেবেলা একা একা নির্জন পথ দিয়ে হাঁটলে মনে হয় 4 কিলোমিটার হয়ে গেছে 40। গ্রামের বাইরে বেরোতেই হাওয়ার তেজটা যেন একটু বেড়ে গেল। জানি না তখন রাত কটা বাজে। সেই জায়গাটাতে এলাম যেখান দিয়ে হাঁটা পথ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চরপাড়ের ঘাটে গিয়ে পড়েছে। মনে মনে ভাবছি এখনো ফিরে যাওয়ার সুযোগ আছে। আর বেশি চিন্তা না করে সেই সরু পথ ধরে আমি এগোতে থাকলাম। হঠাৎ ডান দিকের জঙ্গলে কিছু যেন একটা নড়ে উঠল। চমকে সেই দিকে তাকালাম, কিন্তু এবার ওই একই আওয়াজ এলো মা দিক থেকে। গাটা শিউরে উঠল। একটু দাঁড়ালাম। কেন জানি না একবার পিছনে তাকানোর অদম্য ইচ্ছে ভর করেছে আমার উপর। কিন্তু পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে ভুল করে দেখে ফেলার আতঙ্ক আমাকে বারবার পিছন ফিরে চাইতে বারণ করছে। না থেমে সোজা নাক বরাবর হেঁটে চললাম। খানিকক্ষণ পর ঝোপঝাড় পেরিয়ে নদীর ফাঁকা জায়গায় এসে পড়লাম। যেখানে ঝোপঝাড় শেষ হয়েছে তার থেকে প্রায় 30 হাত দূরে নদীর জল পাড়ে এসে ভাঙছে। আকাশে তামাটে রঙের পূর্ণিমা চাঁদ এখন মেঘের আড়াল থেকে বেরিয়েছে। নদীর জলে তার ভাঙা ছবি পড়ে চারিদিকের অন্ধকারের ঘনত্বটাকে কমিয়ে দিয়ে সব বট অসত্য গাছগুলোকে এক একটা দণ্ডায়মান দানবের আবছা ছায়ামূর্তি বানিয়ে দিয়েছে। যেখানে নৌকা দুটোর খুঁটি পোতা ছিল তার ঠিক পাশেই একটা ইটের টুকরোর নিচে আমার খুঁটটা রাখা আছে। আর বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে ওটা তুলতে যেই নিচু হয়েছি অমনি পিছনে ফেলে আসা জঙ্গলের মধ্যে আবার সেই এক শব্দ ভেসে এল। চমকে উঠে পিছনের দিকে ফিরে তাকালাম, কিন্তু কিচ্ছুই দেখতে পেলাম না। এইসব আমার নিজেরই মনের ভ্রম। কিছুই না, খালি একটু গাছপালা হাওয়ায় নড়ছে কেবল। নিজেকে একটু শান্ত করে মাথাটা ফেরাতে যাচ্ছি অমনি একটা কালো আকৃতি ঠিক চোখের কোণা দিয়ে এক ঝোপ থেকে দ্রুত গতিতে বেরিয়ে পাশের ঝোপে অদৃশ্য হয়ে গেল। একবার মনে হলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু যেতে গেলে তো আবার ওই আগাছার জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকতে হবে। তার থেকে এসেছি যখন, কাজটা সম্পূর্ণ করে যেতে পারলে পলাশ কেন কেউ কোনোদিন এই বিষয়ে আমার সাথে তর্ক করতে পারবে না। নিচু হয়ে এবার খুঁটটা তুলে পাশেই পড়ে থাকা একটা মাটির ঘটের মধ্যে ভরে ফেললাম। চারপাশে একবার নজর ঘুরিয়ে দিয়ে একেবারে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। পায়ে একটু একটু নদীর জল এসে লাগছে। বেশ ঠান্ডা। শরীরটা একবার অল্প কেঁপে উঠল।
আমি হাঁটু ভাঁজ করে বসে ঘরটা জলের মধ্যে ডুবালাম। প্রায় ভরে এসেছে ঘরটা। হঠাৎ একটা শীর্ণ কৃষ্ণকায় হাড্ডিসার হাত জলের তলাতেই জড়িয়ে ধরল আমার হাতটাকে। নদীর জলের থেকেও বেশি শীতল। শীর্ণ লম্বা লম্বা আঙুলগুলো শক্ত করে জড়িয়ে রয়েছে, কিন্তু কোনো প্রাণের স্পন্দ নেই, একদম স্থির। নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছটকা টান মারতেই সেই হাত সমেত জলের মধ্যে থেকে প্রায় বুক অবধি উঠে এলো এক বিভৎস বিকৃত মূর্তি। লম্বা ভেজা চুল এখনো সোজা মুখের সামনে দিয়ে নেমে কালো জলের মধ্যে মিশে গেছে। দেহে কোনো মাংসের চিহ্ন মাত্র নেই, কেবল হাড়ের উপর কিছু পচা গলা চামড়া ঝুলছে। জলের দিকে মুখ নিচু করা অবস্থায় স্থির দাঁড়িয়ে রয়েছে সে। আমার তখন কপালে ঘাম, কেমন যেন একটা পচা গন্ধ নাকে এসে বারবার ধাক্কা মারছে। এখান থেকে না পালাতে পারলে আর মুক্তি নেই, আমাকে এখান থেকে বের হতেই হবে। একটু সাহস এনে আমি আর এক হাত দিয়ে তার হাতটাকে আমার হাতের থেকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করলাম। এ যেন এক মৃত্যু ফাঁদ। হাজার চেষ্টা করেও কিছুতেই সেই হাতটাকে ছাড়াতে পারলাম না। শেষবারের মতো গায়ে যত জোর ছিল তার সবটুকু প্রয়োগ করে আমি ওই বিকট হাতটাকে প্রায় উপড়ে ফেললাম আমার হাত থেকে। কিন্তু তার হাতের এমন বাঁধন যে নখগুলো আমার চামড়ার মধ্যে গেঁথে গেছিল। ক্রমশ তার নখের সাথে আমার চামড়াটা ছিঁড়ে বেরিয়ে এলো। প্রবল যন্ত্রণা অগ্রাহ্য করে আর একটু জোর দিতেই আমি মুক্তি পেলাম। ঠিক সেই সময় বিভৎস মূর্তিটা মাথা তুলে চেয়ে তাকালো আমার দিকে। মুখে তার অজস্র বলিরেখা, পচা গলা চামড়া হাড়গুলোর থেকে ঝুলছে। চোখ দুটো অন্ধকার কোটরের মধ্যে, মণিগুলো সাদা জলজল করছে তার। মুখে কোনো অভিব্যক্তি নেই, সেই এক পৈশাচিক দৃষ্টি। স্থির, শুধু স্থির ভাবে দাঁড়িয়ে রইল সেই অপলক দৃষ্টিতে। আমার হাত পা অবশ, পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। একটা আর্তনাদ বেরোতে গিয়ে গলা দিয়ে বেরোলো একটা অস্ফুট গোঙানির শব্দ। আর সহ্য করা যাচ্ছে না এই দৃশ্য। দৃষ্টি সংকীর্ণ হয়ে আসছে, চারিদিকে নেমে আসছে অন্ধকার, আমাকে যেন গ্রাস করছে। আমি জ্ঞান হারালাম। উপরে ঝাপসা অন্ধকার আকাশ, পিঠের তলায় মাটিটা শক্ত। আমার দৃষ্টি একটু ঘোলাটে হয়ে আছে। আস্তে আস্তে সারা শরীরের জড়তা ছাড়ছে। আমি উঠে বসলাম। ডান হাতের ব্যথাটা অনুভব করতেই সব কিছু মনে পড়ে গেল। সে যাক, প্রাণটা তো যায়নি। এবার বাড়ি ফেরার চেষ্টা করা যাক। কোথায় পড়ে আছি ঠাউর করার জন্য চারিদিকে একবার চোখ বোলালাম। একটা ফাঁকা সমতল প্রান্তরে আমি বসে আছি। যত দূর দৃষ্টিগোচর হচ্ছে তাতে আর কিছু দেখা যাচ্ছে না। তার উপর চারদিক ঘন কুয়াশায় ঘেরা। আস্তে আস্তে কানে জলের শব্দ ভেসে এলো। চোখ দুটো ডলতে ডলতে হাতটা ওঠাতেই কি যেন একটা ঠেকলো হাতে। ওই মাটির ঘটখানা আমার পাশে রাখা আছে, তাতে জল ভরা। হাত দিয়ে বুঝলাম খুঁটটাও আছে তার মধ্যে। হাতে একটু জল নিয়ে চোখে দিলাম। জায়গাটা সম্পূর্ণ খালি নয়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালো কালো কিছু বস্তু, আতপোড়া কাঠ, ভাঙা কলসি, মাটির সরা, কোথাও আবার ছোট ছোট এক হাত উঁচু মাটির ঢিবি। পুরো ছবিটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে। কোনো এক অদৃশ্য শক্তি বলে আমি এসে পড়েছি নদীর মাঝের চরে, মানে সুনচরের শ্মশানের ওপর। অসহায় মনে হচ্ছিল নিজেকে। হাতে ঘরটা নিয়ে উঠে দাঁড়ালাম।
জলের শব্দ যেদিকে সব থেকে কাছে মনে হচ্ছিল সেদিকে এগিয়ে চললাম। পায়ের চাপে তলার বালি মাটি বসে যাচ্ছে। বুঝতে পারলাম প্রায় জলের কাছে চলে এসেছি। এর থেকে বেশি এগোনোর সাহস হলো না আমার। এখান থেকে বেরোনোর একমাত্র উপায় নদী সাঁতরে পার হওয়া। কিন্তু ভয় কাটিয়ে জলে নামলেও যাব কোন দিকে? কোন পারে পলাশদের গ্রাম? কোন দিকেই বা নদীর পাড়? কিছুই তো টের পাচ্ছি না। আমি কি তাহলে চিরকালের মতো এখানে আটকে গেলাম? এখান থেকে কি কোনোভাবে ফেরা যাবে না? সকাল হলে হয়তো কিছু একটা, কিন্তু আদেও সকাল হবে তো? যদি এই জনমানবহীন অপার্থিব প্রান্তরে আর কোনো দিন সূর্য না ওঠে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না না, স্বপ্ন দেখছি না, কি হচ্ছে? নিজেকে একটু শান্ত করলাম। এরকম ভাবে উত্তেজিত হয়ে গিয়ে বরং নিজের আরো ক্ষতি হবে। জলের কাছ থেকে ফিরে এসে হাঁটতে আরম্ভ করলাম। দেখি কতদূর যাওয়া যায়, অন্তত জায়গাটা কতটা বড় একটা আন্দাজ পাওয়া যাবে। পায়ের নিচে কখনো একটা কলসি, কখনো একটা সরা ঘুরিয়ে যাচ্ছে। একটা কঞ্চি পায়ের তলায় পড়ে ভেঙে গেল। এদিক ওদিক ছেঁড়া কাপড় ছড়িয়ে আছে। এরম ভাবে নিচের দিকে তাকিয়ে হেঁটে যেতে যেতে কি মনে করে একবার মাথা তুলে সামনের দিকে তাকালাম। দূরে যেন মনে হলো একটা সরু বাঁশ দাঁড় করানো আছে, তার থেকে একটা ছেঁড়া ময়লা কাপড় ঝুলছে। এখানে আমি ছাড়া ওটাই একমাত্র বস্তু যেটা মাটির থেকে সোজা উঠে দাঁড়িয়ে আছে। সত্যি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। তার লম্বা চুল কোমর অব্দি নেমে এসেছে। চোখ দুটো ফ্যাকাশে সাদা রঙের। শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার। আমি আর এগোতে পারলাম না, কিন্তু সেই মূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। খানিকক্ষণ অসাড় হয়ে দেখতে থাকলাম। তারপর একটু হুঁশ হতেই দিলাম উল্টো দিকে এক ছুট। কোথায় যাব জানি না, কিন্তু ওই পিশাচের থেকে আমাকে দূরে পালাতেই হবে। পিছন দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে আসছে। আমি সামনে তাকিয়ে আরো জোরে জোরে দৌড়াতে লাগলাম। প্রায় জলের কাছে আমি পৌঁছে গেছি। আর দৌড়ানোর পথ নেই। এমন সময় আমি একবার পিছনে তাকালাম। কেউ নেই, কেবল পড়ে আছে ফাঁকা প্রান্তর। স্বস্তির নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে পড়লাম। কয়েক মুহূর্ত দম নেওয়ার জন্য হাঁটুর ওপর ভর দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম। না, এই জায়গায় আর নয়। জলে নেমে সাঁতার কেটে যেখানে পারবো যাওয়ার চেষ্টা করব। শুধু শুধু এইসব করতে যাওয়া নিজের উপর বড্ড বিরক্তি লাগছে। হাতের ঘরটা ছুঁড়ে ফেলে দিয়ে নদীর দিকে পা বাড়াতে যাব, হঠাৎ কিছু একটাতে পা আটকে গিয়ে আমি হুমড়ি খেয়ে পড়লাম। কিন্তু আর উঠতে পারলাম না। মাটি থেকে কয়েকটা মানুষের মতো হাত বেরিয়ে এসে চেপে ধরলো আমাকে। আমি একেবারে অচল। হাজার চেষ্টা করেও কোনোভাবে নিজেকে সেই নরকীয় বাঁধন থেকে ছাড়াতে পারলাম না। দূরে সেই ছায়ামূর্তি স্থির নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রয়েছে। তার মুখে ফুটে উঠল এক বৈশাচিক হাসি। এক পা করে সে এগোচ্ছে। ক্রমশ ঝুঁকে পড়ছে সে। আমার থেকে প্রায় 20-25 হাত দূরে ঝুঁকতে ঝুঁকতে মূর্তিটা একেবারে 4 হাত পায়ে ভর দিয়ে এক বিকৃত আহত জন্তুর মতো অসঙ্গত ভাবে বুকে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। দুটো স্থির সাদা চোখ, মাথাটা তার বিভৎস ভাবে একদিকে ফেরানো, হাত পা বিশ্রী ভাবে ঝোঁকানো। কোনোই আর হাঁটুগুলো তার দেহের উপর উঠে আছে যেন এক সরীসৃপ। সেই বিকট গন্ধটা আবার নাকে আসছে। আমি আর সহ্য করতে না পেরে আবার জ্ঞান হারালাম। তখন সকাল।
আমি পলাশদের বাড়িতে। ছোট্ট গ্রামে সবাই সবাইকে চেনে। গ্রামে দারুণ হইচই পড়ে গেছে, খবর ছড়িয়ে পড়েছে। চাটুর্যেদের বাড়িতে শহরের থেকে নতুন ছেলে এসে বিপদ বাঁধিয়ে বসেছে। ওই দুটো লোক যারা আমাকে গ্রাম থেকে বেরোনোর সময় বারণ করেছিল, ওরাই ছিল ওই ডোম, যারা নৌকা করে সুনচরে মরা নিয়ে যেত। পরের দিন সকালে ওরাই আমাকে খুঁজে পায়। কিন্তু ব্যাপার কি জানিস, আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম চরপাড়ের ঘাটে, চরের শ্মশানের উপর নয়। কে নিয়ে এলো আমায়? আমি কি দেখেছিলাম সেই রাত্রে? এই প্রশ্নগুলোই খালি মাথায় ঘুরছে, বুঝলি। আমি জীবনে কোনোদিন এই অলৌকিক জিনিসপত্রে আমল দিইনি, কিন্তু সেই রাতটা আমার জীবন পাল্টে দিল। এর উত্তর আমি খুঁজেই ছাড়ব, আমি খুঁজে বের করবই। এই অভিযান আমার চলবে। দিনের শেষে কলেজ স্ট্রিটের কোলাহল কমে এসেছে। এই ফাঁকা রাস্তায় যেন তারাপদর মনের শূন্যতাটা ধাক্কা খেয়ে খেয়ে ফিরছে। অনেকক্ষণ চুপচাপ মুখ নিচু করে বসে থাকার পর তারাপদ বলল, এই অলৌকিকতার রহস্য আমি খুঁজে বার করব। নিজের গোটা জীবনটা ধরে আমি যা যা বিশ্বাস করে এসেছি, এক ধাক্কায় সব মুছে গেছে। এর উত্তর তো আমাকে বার করতেই হবে। সেদিনকার পর থেকে ছেলেটা একেবারে পাল্টে গিয়েছিল। ওর মতো